তো আবার চলে এলাম গাইস। পাকিস্তান তো চাপ বাড়িয়ে দিল, আবার ভিডিও করতে চলে আসতে হলো। তাই জন্য আমি যেহেতু ইন্টারন্যাশনাল ব্যাপারগুলো কভার করছি, প্রত্যেকগুলোই মানে চেষ্টা করছি প্রত্যেক কটা ইম্পর্টেন্ট নিউজ কভার করতে। তো এই কারণে আর কি আবার ভিডিও করতে আসতেই হলো। এক্ষুনি রিসেন্টলি একটা খবর পেলাম জাস্ট 8 ঘন্টা আগে, যে একটা আর্টিকেল পড়লাম যে পাকিস্তানে নাকি একটা নতুন সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট হচ্ছে। ভারতেও অ্যামেন্ডমেন্ট হয়ে থাকে। অ্যামেন্ডমেন্ট মিনস হচ্ছে সংবিধানের কোনো আর্টিকেলকে চেঞ্জ করা, বা ওই আর্টিকেলে কোনো একটা পার্টিকুলার লয়ের ওপর চেঞ্জেস আনা। ঠিক আছে, এটাকে আমরা সোজা কথা অ্যামেন্ডমেন্ট বলে থাকি। তো পাকিস্তানে যে 18তম অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, সেই 18তম অ্যামেন্ডমেন্টটাকে চেঞ্জ করে 27তম একটা অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে। ও আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র, আর আমি রুদ্র রয়েছি আপনাদের সাথে। শুরু করছি আমার আজকের প্রতিবেদন বেসিক্যালি পাকিস্তানের ওপর। পাকিস্তান ইজ ইন ডেঞ্জার, পাকিস্তান বিপদে রয়েছে। বিপদে মানে পাকিস্তানের তাকথা পালাট হতে পারে, যেটা পাকিস্তানে এর আগেও অনেকবার হয়েছে। চলে আসি সেই ব্যাপারটাতেই। তো পাকিস্তানের যেটা 18 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই 18 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে চেঞ্জ করে যে আসিফ মুনির আছে, আমাদের যে আর্মি জেনারেল, এর আগের দিনের একটা ভিডিওতে আমি আসিফ মুনিরের কথা বলেছিলাম। উনি এখন বেসিক্যালি যিনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার আছে, শাহবাজ শরীফ, আমি যদি খুব ভুল না করি, ওনাকে সরিয়ে উনি আর কি একটা আর্মি কু করতে চাইছিলেন, যেটা যদি 27 অ্যামেন্ডমেন্টটা হয়ে যায় তাহলে আর আর্মি কুয়ের দরকার পড়বে না। সিভিলিয়ান শাসন দেশ থেকে উঠে যাবে এবং শুধুমাত্র একটা নর্মালাইজ আর্মি শাসনই চলতে থাকবে। যাতে কী হবে, যে সিভিলিয়ানদের নর্মাল রাইটসগুলো এগুলো প্রচণ্ডভাবে লঙ্ঘন হবে, এবং ইসলামিক র্যাডিক্যালাইজেশন, যেটা পাকিস্তানে অলরেডি আগে থেকে রয়েছে, সেগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাবে। র্যাডিক্যাল গ্রুপগুলো প্রচুর পরিমাণে রিসোর্সেস পাবে তাদের র্যাডিক্যালাইজেশনকে চালানোর জন্য। এবং যে ইকোনমিক ক্রাইসিস আমরা বহু বছর ধরে পাকিস্তানে দেখে আসছি প্রায় স্বাধীনতার পর থেকে, সেই ইকোনমিক ক্রাইসিস কিন্তু আবার প্রচণ্ড পরিমাণে দেখা যাবে, কারণ আর্মি সব কিছুর ওপর নিজের ক্যাপচার বা ডমিনেন্স দাবি করবে। তো একটু ডিটেলসে বলতে গেলে 1947-এ যখন পাকিস্তান স্বাধীন হয়েছিল, 1947 থেকে 1958 অবধি, তখন 1958 অবধি মোটামুটি একটা মানে একটা সুশাসন বলা যায় না, একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা লাগু ছিল পাকিস্তানে। একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে বা সিস্টেমের মধ্যে পাকিস্তান চলছিল। কিন্তু 1958 সালে জেনারেল আইয়ুব খান প্রথম আর্মি কু করে, এবং তিনি কি করেন, তিনি কিন্তু প্রথম আর্মি কুয়ের দ্বারা পাকিস্তানের সিভিলিয়ান সব অ্যাক্টকে সরিয়ে দিয়ে দেশে একটা আর্মি শাসন বা সিভিল ওয়ারের মতো কন্ডিশনের সৃষ্টি করেন। এবার সিভিল ওয়ার তখন হয় যখন অপর দিকের অপোনেন্ট জনগণ আর্মির বিরুদ্ধে লড়তে থাকে, কিন্তু পাকিস্তানে এমনটা হয় না। পাকিস্তানে এমনটা এই কারণে হয় না কারণ অলরেডি যে সিংহাসনে আছে বা যে ক্ষমতায় আছে, তাকে আর্মি বারংবার মানুষের সামনে খারাপ বলে প্রতিস্থাপিত করে বা রিপ্রেজেন্ট করে, এবং রিপ্রেজেন্ট করার পর তাকে আর্মি সিংহাসনচ্যুত করে বিভিন্ন প্ল্যানিংয়ের মাধ্যমে বা কূটনীতির মাধ্যমে। এবার এরপরে যখন আর্মি ক্ষমতায় আসে, তখন তো ওরাই হিরো, মানে ওদের জনগণের কাছে বা ওদের লোকেদের কাছে ওরাই হিরো, কারণ ওরা আগের সরকারের দুর্নীতিকে ওদের সামনে তুলে ধরেছে, বা দুর্নীতিকে অ্যাকচুয়ালি দুর্নীতি নয়, সরকার যদি কিছু নাও করে থাকে, তাও আর্মি প্রধানের যদি মনে হয় যে আর্মি প্রধান এদেরকে সরাতে চায়, তাহলে কিন্তু ওরা সরিয়ে দেয়। আর তাছাড়া এটা ছাড়াও আমরা আরও দুবার দেখতে পাচ্ছি। একবার হচ্ছে জিয়াউল হক যে ছিল, জিয়াউল হকের সময় ওনার শাসনকাল ছিল 1977 থেকে 1988 পর্যন্ত। এই যে এন্টায়ার টাইম পিরিয়ড, 11 বছরের টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে কিন্তু উনি হুদুদ ল বলে একটা ল এনেছিল, যেটা কিন্তু শরিয়ার সাথে রিলেটেড, মানে সেটার সাথে ডেমোক্রেসিরও কোনো রিলেশন নেই। কিন্তু আমেরিকার মতো দেশ বারে বারে পাকিস্তান এবং আফগানিস্তানের মতো দেশে কিন্তু ডেমোক্রেসি স্থাপন করতে চাইছে, এবং আমেরিকা আফগানিস্তানের মতো দেশে 20 বছর ধরে ডেমোক্রেসি স্থাপন করার চেষ্টা করেও তারা কিন্তু বারংবার ব্যর্থ হয়েছে, এবং পাকিস্তানেও কিন্তু তারা একই চেষ্টা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় না তারা কোনোদিন সফল হবে বলে, কারণ এখনও অবধি যা রেজাল্টস আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তান কিন্তু আমেরিকার একটা খুবই ক্লোজেস্ট অ্যালাই, মানে আমরা জানি এটা। কারণ পাকিস্তানের যে সিক্রেট এজেন্সিটা আছে, ওটাও কিন্তু ইউকে আর আমেরিকার তত্ত্বাবধানেই তৈরি। ঠিক আছে, তো মানে একটা বিশাল সম্পর্ক আছে, একটা ইন্টারিম সম্পর্ক আছে পাকিস্তানের সাথে, একটা ইন্টারনাল কানেকশন বলা যায়। ঠিক আছে, এই যে কানেকশন বা বন্ডিংটা আছে, এই বন্ডিংটা থাকার পরও কিন্তু 1947 থেকে এখন 2025 এত দিন ধরে আমেরিকা চেষ্টা করে যাচ্ছে যে খানিক 10 বছর বা খানিক 15 বছরের জন্য পাকিস্তানের যদি ডেমোক্রেসি আসে, কিন্তু কখনোই পাকিস্তানের ডেমোক্রেসি বা সুশাসন বা সুব্যবস্থা বা ল অ্যান্ড অর্ডার কখনোই এরকম সিচুয়েশন কখনোই পরিস্থিতি তৈরি হয়নি বা কখনোই ছিল না। সবসময় একটা বিচ্ছিন্নবাদ ওখানে রয়েছে, এবং বিচ্ছিন্নবাদের মধ্যে কিছু কিছু ট্রাইব আছে যারা নিজেদের স্বাধীন প্রভিন্স চায়, এবং কিছু স্টেট আছে যারা নিজেদের প্রভিন্স বলে নিজেদের মানে স্বাধীন দেশ চায়। যেমন আপনারা বালুচিস্তান দেখছেন, খাইবার পাখতুনখোয়া দেখছেন, এরকম কিছু জায়গা আছে। এছাড়া
এই সব কিছুকে যদি আমি বাদও দিই, এই সব কিছু ছেড়ে দেওয়ার পরে ওদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টটা আছে, তারা সারাটাক্ষণ মানে যতদিন এন্টায়ার দেশটা যতদিন তৈরি হয়েছে বা যতদিন স্বাধীন হয়েছে, তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাঞ্জাবে বসে থাকা যে লোকগুলো আছে, পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে বা সিন্ধ প্রভিন্সে বসে থাকা যে মানুষগুলো, বা যারা ওদের অ্যাডমিনিস্ট্রেশনটাকে চালায়, বা যারা ওদের বিভিন্ন মন্ত্রণালয়গুলোকে চালায়, সেই পার্টিকুলার লোকগুলো কিন্তু আমি দেখেছি সবসময় যখন মানে করার মতো কিছু থাকে না, বা ডেভেলপমেন্টের জন্য পর্যাপ্ত অর্থ এদের কাছে নেই, তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে গভর্নমেন্টে যে প্রাইম মিনিস্টার বসে আছে তাকে সরিয়ে দিয়ে একটা তাখ্ত পালাট করার। এটা যে কোনো ইসলামিক কান্ট্রিতে আমরা মানে এই তৎকালীন সময় আমরা দেখে এসেছি, কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে। আর পাকিস্তানে এটা প্রথম থেকেই হচ্ছে, তার কারণে আমি বললাম যে আইয়ুব খানের সময় সেম হয়েছে, জিয়াউল হকের সময় সেম হয়েছে। জিয়াউল হক একটা শরিয়া লয়ের ডক্ট্রিন এনেছিল, যে ওটাও একটা ল, কিন্তু ওই লটার সংবিধানের সাথে কোনো লিঙ্ক নেই, ওই লটার লিঙ্ক আছে পুরো রিলিজিয়াস পারপাসের সাথে। আর তাই জন্য এই যে জিয়াউল হক যে ছিলেন, জিয়াউল হককে একটা কথা বলা হয়, ইংলিশে একটা লাইন বলা হয় তার উপরে, যে জিয়াউল হক ইজ দ্য পার্সন হু মিক্সড রিলিজিয়ান উইথ মিলিটারাইজেশন, মানে মিলিটারাইজেশনকে উনি রিলিজিয়ানের সাথে মিক্স করেছিলেন। জিয়াউল হকই এরকম একটা ব্যক্তি পাকিস্তানের, যিনি তৎকালীন আর্ম সেনাকে বা আর্ম ফোর্সের ল অ্যান্ড অর্ডারকে উনি রিলিজিয়ান পারপাসের সাথে বা রিলিজিয়ান ডক্টরিনের সাথে কিন্তু মিক্স করেছিলেন। উনি এরকম ব্যক্তিত্ব, তার মানে কোনো সুস্থ স্বাভাবিক শান্ত মস্তিষ্কের মানুষের পক্ষে এরকম পসিবলই না যে ধর্মের সাথে দেশের কী বলবো পলিটিক্যাল বা প্রশাসনিক ব্যাপারকে জুড়ে দেওয়া। এসব পাকিস্তানের আবাল ছাবাল লোকেদের পক্ষেই সম্ভব, কারণ যারা ছোটোবেলা থেকে প্রচণ্ডভাবে র্যাডিকালাইজড এবং ব্রেন ওয়াশড, তারাই এরকম কাজকর্ম করে থাকতে পারে। তো এবার চলে আসি 1999-এর কথাতে। 1999-এ যদি আপনারা চোখ ফিরিয়ে দেখেন, তাহলে সেই সেম একই অবস্থা দেখতে পাবেন। আজকে যেই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে পাকিস্তানে, যেটা আজকের পরিস্থিতিতে কি 727 যে অ্যামেন্ডমেন্টটা হতে চলেছে, এই অ্যামেন্ডমেন্টটা যদি হয়ে যায়, এতে কি হবে? এতে পাকিস্তান আর্মিতে একটা নতুন মার্শাল ল আসবে। সেই মার্শাল লটা অনুযায়ী একটা নতুন পোস্ট ক্রিয়েট হবে। সেই পোস্টটা হচ্ছে ফিল্ড মার্শাল, যেটা অলরেডি ভারতবর্ষে বা অন্যান্য দেশে আর্মিতে রয়েছে। সেই ফিল্ড মার্শাল পদটায় যদি আসিফ মুনির অবতরণ করেন বা আসিফ মুনির বসেন গিয়ে, তাহলে উনি প্রেসিডেন্টের থেকেও পাওয়ারফুল হবেন। এটা আমি বলছি না, এটা পাকিস্তানের সংবিধান বলছে, কনস্টিটিউশন, পাকিস্তানি সংবিধানের 243 অ্যাক্ট এটাকে তুলে ধরছে, বা 243 যে লটা আছে, ল স্ট্রাকচারটা, সেটা এটাকে তুলে ধরছে যে যদি পাকিস্তানের 27 অ্যামেন্ডমেন্ট হয়, 243 এই অ্যাক্টটার 243 যে অ্যাক্টটা রয়েছে, 243 নম্বর যে ধারাটা বা সংবিধানের যে ধারাটা রয়েছে, সেইটার যদি চেঞ্জেস হয়, তাহলে যে আর্মির মধ্যে যে বিশেষ পদটা ক্রিয়েট হবে, সেটা হচ্ছে মার্শাল পদ বা ফিল্ড মার্শাল পদ। এই ফিল্ড মার্শাল পদটায় যদি আসিফ মুনির অবতরণ করেন, তাহলে তিনি প্রেসিডেন্টের থেকেও বেশি পাওয়ারফুল হবেন, এবং কোনো ডিসিশান নেওয়ার জন্য ওনাকে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট কাউর থেকেই কোনো তত্ত্বাবধান বা পারমিশনের দরকার পড়বে না, কিন্তু উনি নিজেই নিতে পারবেন, এবং আর্মি সম্পূর্ণ ওনার ডিসিশান অনুযায়ী কাজ করবে। এবং যত মন্ত্রণালয় আছে বা যত গভর্নমেন্ট অথরিটি আছে, সবার ওপরের কিন্তু সবার ওপরে সবথেকে পাওয়ারফুল পদে কিন্তু তিনি অবতরণ করবেন বা অধিষ্ঠান করবেন। এবং সুপ্রিম কোর্টের যে অর্ডারগুলো আছে, সুপ্রিম কোর্টের অর্ডারগুলো শুধুমাত্র তাকে সেভ করার জন্য হবে, মানে তার প্রত্যেকটা ডিসিশানকে শুধুমাত্র সাংবিধানিকভাবে ঠিক দাগিয়ে দেওয়ার জন্য বা কারেক্ট আছে এটা দাগিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র সুপ্রিম কোর্টের ব্যবহার হবে। সুপ্রিম কোর্টও কিন্তু তার কোনো ডিসিশানে হস্তক্ষেপ করতে পারবে না বা কোনো রায় জানাতে পারবে না। যেরকম আমাদের দেশে মানে এরকম পাওয়ারফুল কোনো বডি আমাদের দেশে নেই, আমার জানা নেই। এসব পাকিস্তানেই সম্ভব, কারণ পাকিস্তানের জনতা আজ অবধি ডেমোক্রেসি দেখেইনি, এবং ওরা ডেমোক্রেসির স্বাদও কোনো দিন পায়নি। ইভেন ওরা জানেও না প্রপার ডেমোক্রেসি কাকে বলে। হ্যাঁ, হয়তো ওরা হয়তো পাকিস্তানের থেকে আমেরিকাকে গালাগালি দেয়, ভারতবর্ষকে গালাগালি দেয়, কিন্তু ওরা জানেই না যে পার্টিকুলার বা অ্যাকচুয়াল ডেমোক্রেসি কী করে, মানে কাকে বলে বা কী হয়, যেটা আমেরিকাতে আছে বা ভারতবর্ষে আছে। সেটাই হলো অ্যাকচুয়াল ডেমোক্রেসিতে মানুষের কথা বলার অধিকার থাকে, নিজের ইচ্ছামতো পোশাক পরার অধিকার থাকে, নিজের ইচ্ছামতো খাওয়ার অধিকার থাকে, নিজের ইচ্ছামতো যত্রতত্র চলাফেরা করার অধিকার থাকে, যেটা পাকিস্তানে নেই এবং স্বাধীনতার পর থেকে ছিল না। পাকিস্তান স্বাধীনতার পরপর নিজেদেরকে অনেক ডেভেলপড এবং অনেক এগিয়ে থাকা বা তৃতীয় বিশ্বের দেশ বা দ্বিতীয় বিশ্বের দেশ বলে মনে করতো, কিন্তু আসলে পাকিস্তান কোনো বিশ্বেরই দেশ না, এবং পাকিস্তান মানে পৃথিবীর থার্ড ক্লাস কমিউনিটিতে আসে।
মানে আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে পাকিস্তান দেশের যা কন্ডিশন আছে, পাকিস্তান দেশটা, ওটা প্রথম কথা তো ভারতের সাথে এদের কোনো কম্প্যারিজনই হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, খবর করতে হচ্ছে বা নিউজ করতে হচ্ছে, তাই জন্য এই দেশটার উপর বলা, নাহলে এই দেশটাকে নিয়ে বলতেও ভালো লাগে না। এতই করুণ পরিস্থিতি, যেখানে লোকজনের সাধারণ রাইটস নেই, যেখানে লোক বিভিন্ন রকম ভাগে বিভক্ত, বিভিন্নভাবে ডিসক্রিমিনেটেড, কেউ কটা সুস্থ স্বাভাবিক মানুষ আছে আর কটা আতঙ্কবাদী আছে এটাই আপনি নির্ধারণ করতে পারবেন না। তো এরকম দেশ নিয়ে আলোচনা না করাই ভালো। কিন্তু নিউজ আসবে, ওটা তো আপনাদের জানাতেই হবে, যেহেতু আমি নিউজই কভার করি। তো চলে আসি আমাদের আলোচনায়, ফিরে আসি, আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। তো 1999 যেটা হয়, 1999 এদের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ। এই নওয়াজ শরীফকে সরিয়ে মুশারফ সব কিছু ওভারথ্রো করে নেয়, ঠিক আছে। এই মুশারফ সব কিছু ওভারথ্রো করে নেয়। ওভারথ্রো করে নেওয়ার পর যেটা করে, প্রায় 20 বিলিয়নের বিভিন্ন কমার্শিয়াল সেক্টর, প্রায় 100টা কমার্শিয়াল সেক্টরকে পাকিস্তান আর্মি সেই দিন রাতোরাত দখল করে, যেটার পুরো সেই সময় মানে ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ভ্যালু ছিল প্রায় $20 মিলিয়ন। 20 বিলিয়ন, এবার $20 বিলিয়ন কিন্তু নিজেদের দেশের, এটা কিন্তু কাউর বাপের মাল নয় যেগুলোকে ক্যাপচার করছে, এগুলো বোঝার দরকার আছে। মানে আর্মিও কিন্তু একটা ইনস্টিটিউশন হয়, তারাও যদি মনে করে তারা দেশকে চালাবে, তারা কিন্তু চালাতে পারে, কিন্তু তাদেরকে চালাতে হবে ইন আ সিস্টেমেটিক ওয়েতে। তারা যদি ভাবে যে আমি লুট করব, বা আর পাঁচটা চোর বা গুন্ডার মতো, লুম্পেনদের মতো আমি দেশে সিভিল ওয়ার লাগার মতো পরিস্থিতি, এবং এইটা আমার, ওইটা আমার, এটা ওর, এটা তার বলে সব কিছু দাগিয়ে নেবো নিজেদের মধ্যে, আর বলে নেবো এই যে এত সম্পত্তিগুলো পাওয়া গেল সব আর্মির, এবার আর্মিতে যারা রয়েছে, আর্মির জেনারেল বা বড় বড় পদাধিকারীরা, তারা বসে বসে লুটে লুটে এগুলো থেকে খাবো, তাহলে তো আর দেশ চলতে পারে না। কারণ পাকিস্তানের যে রিসোর্সেসগুলো আছে, তার 80-70% রিসোর্সেসে আর্মি ক্যাপচার করে আছে, তাই জন্য সাধারণ মানুষের কপালে ওই সব রিসোর্সেস কিছুই জোটে না। তো তো আমরা চাইবো যে এই পাকিস্তানে যে অ্যামেন্ডমেন্টটা হতে যাচ্ছে, ওই অ্যামেন্ডমেন্টটা না হোক। তার কারণ তাতে পাকিস্তানের মানুষের বা সাধারণ জনগণের ওপরে আকাশ ভেঙে পড়বে, এবং ভারতের ওপর তো পড়বেই। তার কারণ হচ্ছে, যেই ধরনের প্রক্সি ওয়ার বা প্রক্সি টেরোরিজম ওরা করে থাকে, প্রক্সি লাইন অফ কন্ট্রোল, মানে লাইন অফ ফেন্সিংকে বারবার অগ্রাহ্য করে ভারতে ঢুকে আসা, এই ধরনের যে পরিস্থিতি, এইগুলো কিন্তু আর্মি শাসন চলাকালীন আরও খুব বেশি পরিমাণে দেখা যাবে, এবং দুদিন পর ভারতে আক্রমণ হতে থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যাতে ভারতে না হয়, এবং আমাদের সরকারকেও আমি আমার এই ভিডিওটার দ্বারা অ্যাওয়্যার করতে চাই। আমি আর কি অ্যাওয়্যার করবো, আমি তো বাংলায় ভিডিও বানাই, কিন্তু যারা হিন্দিতে ভিডিও বানায় বা যারা ইংলিশে ভিডিও বানায়, তাদের ভিডিওর দ্বারা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাওয়্যার হবেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই জিনিসগুলো মানে অ্যাজ আ সিকিউরিটি পারপাস দেখে রাখা উচিত। কারণ এগুলোর প্রভাব কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা সীমান্তবর্তী রাজ্যে পড়বে। তার কারণ যদি পাকিস্তানের মতো একটা দেশে আর্মি কু হয়, সেখানে এমনি ইকোনমিক স্ট্রাকচার বা অর্থনীতি বলে কিছুই নেই। সেখান থেকে মানুষ কাজের সূত্রে বা বিভিন্ন সূত্রে কিন্তু চেষ্টা করবে ভারতের মতো একটা সমৃদ্ধশালী দেশে ঢুকে আসার, নিজের প্রাণ বাঁচানোর জন্য বা সার্ভাইভালের জন্য। তো সেই দিকে আমাদের মনে হয় যে আমাদের সরকারকে নজর রাখতে হবে, এবং চায়নার তো একটা বিশাল ইনফ্লুয়েন্স রয়েছেই পাকিস্তানের সাথে, আর এই ধরনের কোনো সরকার পাকিস্তানে এলে সেটা কিন্তু আমাদের জন্য একদমই ভালো হবে না। তার কারণ আমাদের সাথে পাকিস্তানের যে ধরনের সম্পর্ক, তাতে কিন্তু প্রতিদিন বা প্রায় লেগে থাকা আক্রমণ বলে এটা চলতেই থাকবে। মানে প্রতিদিনই প্রায় আক্রমণ লেগেই থাকবে, ঠিক আছে। যে আতঙ্কবাদী বা প্রক্সি ওয়ার, যে আতঙ্কবাদী হামলা বা প্রক্সি ওয়ার ঘটে থাকে কাশ্মীর বা বিভিন্ন সীমান্তবর্তী প্রদেশে, এগুলো কিন্তু চলতেই থাকবে। তো এই ছিল আজকে আমার ভিডিও বা প্রতিবেদন। দেখা হচ্ছে পরের দিন পরবর্তী ভিডিওয়। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড কমেন্ট করুন। আর কি, আর একটু ইনফ্লুয়েন্স জোগান, যাতে ভিডিও করতে অ্যাটলিস্ট আমার ইচ্ছা হয়। যদি লাইক করতে ইচ্ছা না হয়, অ্যাটলিস্ট ভিউ দিন, তাতেও ইনফ্লুয়েন্স হব। বাট একটু এক্সিস্টেন্স বোঝান, তাতেই ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। পাশে থাকুন, এগিয়ে রাখুন আর কি।